সম্মানিত ভিউয়ার্স, দু তিনটি খবর বিশেষ গুরুত্বপূর্ণ আজকের। প্রথমটি যেটা হলো এই যে ইরান এবং পাকিস্তানের মধ্যে একটি বিষয়ে বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কার মধ্যে হয়েছে? ইরানের যে স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মমিনির সাথে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান অসীম মনিরের একটি বৈঠক হয়েছে। এটাই সীমান্ত নিয়ে বৈঠক, অর্থাৎ এই প্রথমবারের মতো ইরান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত ক্রসিং খুলে দিতে দুটো দেশই সম্মত হয়েছে এবং এই বৈঠকে আসিম মনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ইস্কান্দার মমিনির মধ্যে এই বিষয়ে মতৈক্য স্থাপিত হয়েছে। আমি মনে করি এই সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি দুটি দিকে খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো বাণিজ্যিক দিক, আরেকটি হলো নিরাপত্তার দিক। বাণিজ্যিক দিক থেকে বলতে গেলে এখন স্থল দিক থেকে, অর্থাৎ স্থল বাণিজ্য দুটো দেশের মধ্যে শক্তিশালী হবে। স্থল বাণিজ্য হলো এক। 2 নম্বর, নিরাপত্তা বা স্ট্র্যাটেজিক কৌশল হিসাবে দুটো দেশের মধ্যে যদি স্থলপথে একদম বাধাহীনভাবে যাতায়াত থাকে, তাহলে দুটো দেশই একটি দেশ অপর দেশটিকে সহযোগিতা করতে পারবে সামরিকভাবে। যদি কোনো ধরনের বৈশ্বিক সমস্যা হয় বা দুটো দেশের মধ্যে যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যা হয়, তাহলে পাকিস্তান ইরানকে তড়িৎ গতিতে সহযোগিতা করতে পারবে। ইফ নেসেসারি, প্রয়োজনে সৈন্য মোবিলাইজ করে, অর্থাৎ দ্রুত গতিতে সৈন্য মোবিলাইজ করে এক দেশ অপর দেশকে সহযোগিতা করতে পারবে। আমি মনে করি এই ক্রসিং বর্ডার, অর্থাৎ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি এই বৈশ্বিক রাজনীতিতে, আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এইটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটা বিরাট পরিবর্তন হবে বলে আমি মনে করি। আর আরেকটি হলো, এটা কিছুটা ভয়ের খবর উভয় দিক থেকে। সেটা হলো ইরানের দিক থেকেও এবং ইউক্রেনের দিক থেকেও। সেটা হলো ইউক্রেন হঠাৎ করেই কাস্পিয়ান সাগর দিয়ে যাওয়া একটি জাহাজ, ইরানের একটি বাণিজ্যিক জাহাজের উপরে আক্রমণ করেছে। এই আক্রমণের কী কারণ সেটা আমরা এখনও জানতে পারিনি, তবে এই আক্রমণ যে হয়েছে এটা সত্যি এবং ইউক্রেন এই আক্রমণ করেছে ইমপ্লয়েডলি, পরোক্ষভাবে ইউক্রেন স্বীকার করেছে। অনেকে বলে এই জাহাজে যুদ্ধের সরঞ্জাম ছিল, সেটা রাশিয়া থেকে ইরানের দিকে যাচ্ছিল, আবার অনেকে বলে যে না, ইরান থেকে সেটা রাশিয়ার দিকে যাচ্ছিল, এটার মধ্যে বাণিজ্যিক সরঞ্জাম ছিল, কেউ বলছে সামরিক সরঞ্জাম ছিল। এখন প্রশ্ন হলো, যেই সরঞ্জামই ছিল না কেন, এই কাস্পিয়ান সাগরের এই জলপথটি কিন্তু আন্তর্জাতিক সমুদ্র পথ। তো সেইখান দিয়ে ইরানের একটি জাহাজ যাচ্ছে, বিনা কারণে কোনো উস্কানি ছাড়াই ইউক্রেন এই জাহাজের উপর আক্রমণ করেছে এবং এই আক্রমণের উপর প্রতিক্রিয়া দিয়েছে ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছে যে সময় মতো এই আক্রমণের প্রত্যুত্তর কঠিনভাবে দেওয়া হবে। আমরা যেটা মনে করছি যে রাশিয়া ইরান থেকে ড্রোন নিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে, এই ধরনের একটি খবর আছে যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া ইরান থেকে নেওয়া ড্রোন বিরুদ্ধে ব্যবহার করেছে, মানে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। তো এক দেশ আরেক দেশ থেকে অস্ত্র নিতেই পারে। তো সে অস্ত্র ব্যবসা তো পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী হলো আমেরিকা এবং আমেরিকার ইহুদি লবি যারা আছে, ইহুদি লবিরা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে। সেই বেলায় তো কোনো দোষ নেই। ইরান থেকে যদি ড্রোন নিয়ে থাকে রাশিয়ায়, তো রাশিয়া কার বিরুদ্ধে ব্যবহার করবে এটা রাশিয়ার ব্যাপার। যেহেতু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়া তার আমদানিকৃত অস্ত্র যে কোনো দেশ থেকে আমদানি করুক না কেন, সেটা তার শত্রুপক্ষের প্রতি ব্যবহার করতেই পারে। কিন্তু সেই জন্য
এই আক্রমণ করবে, ইউক্রেন ইরানের উপর আক্রমণ করবে, এটা কিন্তু বাড়বে। কাস্পিয়ান সাগর কিন্তু আসলে ইরানের নাগালের মধ্যে। সুতরাং কাস্পিয়ান সাগর দিয়ে যদি কোনো জাহাজ, ইউক্রেনের কোনো জাহাজ যদি চলাচল করে, সেইখানে ইরান অবশ্যই আক্রমণ করবে। তাছাড়া হরমুজ তো বন্ধ, হরমুজ খুলে দিলেও এই আক্রমণের পরিপ্রেক্ষিতে হয়তোবা ভবিষ্যতে, যেটা আমরা অনুমান করি, ভবিষ্যতে ইরান ইউক্রেনের উপরও এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নৌ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এখন আরেকটি বিষয় হলো এই, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যুদ্ধ বন্ধ রেখেছে। আজকে প্রায় 4 দিন হয়ে গেল। আজকের দিন ধরলে 4 দিন যুদ্ধ বিরতি আছে। ট্রাম্প আবার এখানে একটি ঘোষণাও দিয়েছে যে ইরানের বিরুদ্ধে এখন কোনো আক্রমণ করা যাবে না। এটার দুটো ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা আমি গতকাল ভিডিওতে দিয়েছি যে তাদের আর্মসের স্টক পাইল কমে গেছে। বড় জোর বলা হয়ে থাকে 1 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে ইরানের বিরুদ্ধে আমেরিকা তার অস্ত্র সরঞ্জাম দিয়ে, কমে গেছে। সেটার জন্য বিরতি হতে পারে। আবার পুনরায় এগুলো তৈরি করে, ড্রোন মিসাইল তৈরি করে আবার শুরু করতে পারে, সেটাও হতে পারে। অথবা অস্ত্রের স্টকপাইল যদি ঠিকও থাকে আমেরিকার, বড় ধরনের আক্রমণ করার জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের একটি অনুমান কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। সুতরাং যুদ্ধ যেহেতু থামছে না ইরান এবং আমেরিকার মধ্যে, তো যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্পের এই তার যে ঘোষণা যে এখন ইরান আক্রমণ করা হবে না, এই ঘোষণা আবার যে কোনো সময় বাতিল করে আবার আক্রমণ শুরু করে দিতে পারে আমেরিকা ইরানের উপরে। সবচেয়ে বড় কথা হলো এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কোনো দাম নাই। সুতরাং তার বক্তব্যের উপরে নির্ভর করে আমি এই ভিডিওটিও দিচ্ছি না। আমি দিচ্ছি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যা মনে হচ্ছে, তাই আমি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ইরানে অনেক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার আক্রমণের ফলে, এবং এই ক্ষয়ক্ষতির ফলে যে বিষয়টি ঘটেছে সেটা হলো এই ইরানের কিছু আভ্যন্তরীণ সমস্যা হচ্ছে, যেমন যোগাযোগে, তারপরে নৌবন্দরের সমস্যা হচ্ছে, তারপরে কিছু সিভিলিয়ান মানে বিমানবন্দর, সিভিল এয়ার এভিয়েশনের সমস্যা হয়েছে, সিভিল বিমানের যে বন্দর আছে, এয়ারপোর্ট আছে, তার ক্ষতি হয়েছে। তো মাসুদ পেজেশকিয়ান কর্তৃপক্ষকে, তার দেশের শাসক কর্তৃপক্ষকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন তাড়াতাড়ি সেগুলো যেন আবার মেরামত বা আবার সেগুলোকে রিস্ট্রাকচার্ড করে আবার যেন ইরান শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। ইরান কিন্তু সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। সুতরাং এই যে আরেকটি খবর এসছে যে এই যে যুদ্ধবিরতি আছে, শুধু আমেরিকা যদি তার অস্ত্র ভাণ্ডার বাড়ায় বা যুদ্ধের শক্ত প্রস্তুতি নিতে থাকে, ইরানও কিন্তু ঘোষণা দিয়েছে তারাও তাদের সামরিক বাহিনীতে পরিবর্তন আনছে। অর্থাৎ তাদের সামরিক বাহিনীতে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। প্রযুক্তি প্রতিরক্ষা মানে এয়ার ডিফেন্স আর্মিতে যুক্ত করছে। অর্থাৎ আইআরজিসিকে এখন এয়ার ডিফেন্সের সাথে যুক্ত করে একটা নতুন ধরনের সামরিক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইরান গ্রহণ করছে, যেন পরবর্তী সময়ে আমেরিকার আক্রমণগুলো সঠিকভাবে মোকাবেলা করা যায় এবং রিটালিয়েশন অর্থাৎ পাল্টা আক্রমণ যেন আরও তীব্র করা যায়। একটি জিনিস স্পষ্ট হয়েছে যে মধ্যপ্রাচ্যের বা উপসাগরীয় দেশগুলোতে যে আমেরিকার যে সামরিক স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো কিন্তু অত্যন্ত নাজুক এবং নড়বড়ে হয়ে গেছে। আমার মনে হয় না যে খুব অল্প সময়ের মধ্যে সেগুলোকে আর আমেরিকা পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারবে। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু অঙ্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে। অঙ্কের হিসাব সবসময় তার দিকে মাইনাস পয়েন্টে যাচ্ছে। সুতরাং ট্রাম্প এমন একজন ব্যক্তি যে আসলে পরাজিত হয়েও পরাজয় স্বীকার করতে তার ইগোতে খুব বাধে। অত্যন্ত ইগোয়েস্টিক একটি লোক, যার বক্তব্যের কোনো ঠিক নাই, যার আসলে মাথাটাই ঠিক নাই। সবচেয়ে বিপজ্জনক হলো এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটি দেশের প্রেসিডেন্ট এমন একটি মানুষ যার বক্তব্য সকাল সন্ধ্যা এবং রাতে পরিবর্তন হয়, এবং যিনি কথা দিয়ে কথা রাখেন না, যার বক্তব্যকে মানুষ উপহাস করে,
এই ধরনের একজন অবিশ্বস্ত মানুষ আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন। এইটা শুধু আমেরিকার নাগরিকদের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য একটা বিপজ্জনক বিষয়। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।